গল্পটি শুরু হয় 1920 সালে পাকিস্তানের লাহোর শহরে, যেখানে হীরামান্ডি নামে এক মহল আছে এবং যেখানকার তাওয়াইফরা তাদের রূপ ও কলাকৌশলীর জন্য পৃথিবী বিখ্যাত ছিল। তো এবারে গল্পটির প্রথম সিনে দেখানো হয় যে মুভি রেহানা আপা অর্থাৎ সোনাক্ষী সিনহা একটি বাচ্চাকে একজনের হাতে তুলে দিচ্ছেন, আর অপর প্রান্ত থেকে আরেকটি মেয়ে এসে সেটি তার বাচ্চা বলে অধিকার জানাচ্ছে। বাট রেহানা আপা তাতে কিছুতেই মন ভুলে না, বরং সে অন্য মেয়েটিকে জানায় যে বাচ্চাটিকে যদি হীরামান্ডিতে রেখে বড় হতে দেওয়া হয় তাহলে সেও সেখানকার দালাল হয়ে সারা জীবন থেকে যাবে, তার থেকে নবাব তাকে নতুন এক জীবন দিয়ে মানুষ করতে পারবে। এরপর সিন 25 বছর পরে 1945-এ শিফট করে। সেখানে দেখা যায় এক ইংরেজ সাহেব এসেছে মল্লিকা জানের কাছে তার মেয়ের গানের রেকর্ড বার করবে বলে। আর এই মল্লিকা জান আর কেউ না, স্বয়ং এই হীরামান্ডির বর্তমান মালকিন অর্থাৎ মনীষা কৈরালা, যে কিনা মুভিটিতে মল্লিকা জানের সিন অভিনয় করেছেন। এখানে একটা কথা বলে রাখা যায় যে মনীষা কৈরালা আদব কায়দা মুভিটিতে যেমন ভাবে দেখানো হয়েছে তার থেকে বোঝা যায় যে হীরামান্ডিতে তার ভয়ে সকলেই কুকড়ে থাকে এবং তার মুখের উপর কেউ কথা বলতে পারে না। তো মল্লিকা জান ইংরেজ সাহেবকে মুখের উপর না করে দেয় যে তারাই হীরামান্ডির চাঁদ, যা সবার জানলা দিয়ে দেখা গেল চাঁদ কখনো কারুর বারান্দায় নামে না। এরপরে সিনে মল্লিকা জানের বড় মেয়ে বিব্বজানকে দেখানো হয়, যে রূপে গুণে পরমা সুন্দরী এবং ওয়ালি সাহাব নামক এক নবাবকে সে মুজরা করে দেখাচ্ছে। তো এই ওয়ালি সাহেব আর কেউ না, ফরদিন খান, যে কিনা তার কদরদান। এরপরে সিন চলে যায় জুলফিকার সাহেবের দিকে। জুলফিকার সাহেব মল্লিকা জানের কদরদান, আর এখানে জুলফিকার সাহেবের ভূমিকাটি পালন করেছেন শেখর সুমন। পরের সিনে ওয়াহিদা জানকে দেখানো হয়। এরপরে সিনে দেখানো হয় মল্লিকা জানের ছোট মেয়ে অর্থাৎ আলমজেবকে। আলমজেব তার মায়ের মতো তাওয়াইফ হতে চায় না, বরং সে একজন ভালো শায়েরা হতে চায়। আর এই নিয়ে তার মায়ের সাথে এক রকমের কোল্ড ফাইট আছে বলেই বোঝা যায়। এখানে দেখা যায় আলমজেবের একটি মতির মালা তার পরিচারিকার হাত থেকে ছিঁড়ে গেলে এবং সেটির দোষ আলমজেব নিজের উপর নিলে মল্লিকা জান তাকে মালাটির 101টি মতি খুঁজে আনতে বলে। কোনো একটি মতি কম হলে তার আর কোনো দাম থাকবে না তার কাছে, তো সে এটিও জানায়। আলমজেব কোনো রকমের সেই মতিটি খুঁজে মল্লিকা জানের কাছে যায় এবং তার কাছ থেকে প্রশংসা আদায় করে। এরপর মুভি সিন শিফট হয় বালোচ হাউসের দিকে, যা পাকিস্তানের অন্যতম এক রিচ ফ্যামিলি হিসেবে জানা যায়। বালোচ ফ্যামিলির ছেলে তাজদার আজ লন্ডন থেকে পড়াশোনা শেষ করে পাকিস্তানে ফিরে এসেছে এবং তার এই ফিরে আসার জন্য বালোচ হাউসে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। তো পার্টিতে সবাই তাজদারের রূপে গুণের প্রশংসা করতে থাকে, কিন্তু তাজদার লন্ডন থেকে পড়াশোনা করলেও তার কথাবার্তায় নিজের দেশের প্রতি ভালোবাসা এবং ইংরেজদের প্রতি বিদ্বেষ বেশি ফুটে ওঠে। পরের সিনে আমরা ইংরেজ সাহেব কার্টরাইটকে দেখতে পাই, যে কিনা হীরামান্ডিতে আসে এবং মল্লিকা জানকে টাকার গরম দেখায় এই নিয়ে যে তাদের হারেমের তাওয়াইফদেরকে তাদের মনোরঞ্জনের জন্য নিজেদের জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু মল্লিকা জান তার মুখের উপর না করে দেয় এবং বোঝায় যে এই হীরামান্ডিতে কোনো ইংরেজ সাহেবের না, বরং মল্লিকা জানের হুকুমই শেষ এবং সবার ওপর। তো এতে করে কার্টরাইটের রাগ গিয়ে পড়ে মল্লিকা জানের ওপর। পরের সিনে দেখা যায় যে হীরামান্ডির উস্তাদ কার্টরাইটের সাথে গোপনে সাক্ষাৎ করে এবং তাদের মধ্যে মল্লিকা জান এবং হীরামান্ডি নিয়ে কিছু আলাপচারিতা হয়। পরের সিনে দেখানো হয় মল্লিকা জান বালোচ হাউসের পার্টি অ্যাটেন্ড করতে যাওয়ার জন্য আলমকে বলে, কিন্তু আলমজেবের এইসব ভালো না লাগায় সে তার শরীর খারাপের অজুহাত দেখিয়ে তা মানা করে দেয়। কিন্তু মল্লিকা জান আলমজেবের প্রিয় শায়ের নিয়াজি সাহেবের কথা বলাতে আলমজেব লুকিয়ে লুকিয়ে তার মায়ের সাথে পার্টিতে চলে যায়। আর সেখানে ঘটনাক্রমে তার তাজদারের সাথে দেখা হয়ে যায় এবং প্রথম দেখাতেই তাজদারের আলমজেবকে ভালো লাগতে থাকে। এখানে তাজদারের ঠাম্মা কুৎসিয়া বেগম তাজদারকে জানায় যে সে মল্লিকা জানের ছোট মেয়ের নাতুত্রায়ের জন্য তাজদারকে ঠিক করেছে এবং তাকে হীরামান্ডিতে অবশ্যই যেতে হবে। তো এতে তাজদার কুৎসিয়া বেগমের সামনেই মল্লিকা জানকে অপমান করে দেয়। তো এতে মল্লিকা জান তাজদারকে জানায় যে হীরামান্ডিতে সত্যিকারের হীরাকেই বেছে রাখা হয়। এরপর মল্লিকা জান মেহফিল থেকে বাড়ি ফেরবার সময় আলমের মিথ্যা ধরে ফেললে তার সমস্ত বইগুলিকে পুড়িয়ে ফেলা হয়। এরপরে দেখা যায় বিব্বজান আর আলম দুজনে মিলে নতুন বই কিনতে যায় এবং সেখানে তার সাথে তাজদারের দেখা হয়ে যায়, কিন্তু আলমজেব তাকে বইয়ের দোকানে কাজের লোক ভেবে বসে। এরপর বিব্বজানকে কোনো একটি কাজে চলে যেতে হয় এবং তারপর সেখানে বিপ্লবীদের একটি র্যালি বেরোলে আলমজেব সেখানে একা পড়ে যায় এবং তাজদার তাকে বাঁচায়। পরের সিনে দেখানো হয় বিব্বজান বিপ্লবীদের সাথে জড়িত আছে এবং তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে, আর এইসব খবর সে ওয়ালি সাহেবের কাছ থেকে জানতে পারে। এপিসোড 2 শুরু হয় 1920 সালে, যেখানে জানা যায় রেহানা আপার কদরদান জুলফিকার সাহেবের সাথে তার বোনের এক সম্বন্ধ ছিল এবং তাদেরই সন্তান হলো ইমাদ, যাকে
গল্পের প্রথম সিনে দেখানো হয় রেহানা আপা একজন নবাবের কাছে বেচে দিয়েছিল, কিন্তু রেহানা এরপর সেই বোনটিকেও হীরামান্ডি থেকে অন্য এক জায়গায় বেচে দেওয়ার প্ল্যান করছে। একথা জানতে পেরে সেই বোনটি রেহানা আপাকে খুন করে জুলফিকার সাহেবের সাথে। কিন্তু এইসব রেহানা আপা নিজের মেয়ে ফরিদান দেখে নেয় এবং এই মার্ডারের একমাত্র সাক্ষী হয়ে থাকে। এরপর রেহানা আপার সেই বোনটিকে জুলফিকার সাহেব এক বড় টাকার পরিবর্তে জেল থেকে রেহা করে এবং মার্ডার সম্পর্কিত সমস্ত তথ্যের ফাইলটি তাকে দিয়ে দেয় এবং যত্ন করে রাখতে বলে। এরপরে সিন চলে যায় বর্তমান সময়ে, যেখানে রেহানা আপার মসজিদে সবাই দোয়া করতে যায় এবং এখানে মল্লিকা জান রেহানা আপার নামে বদদোয়া পড়ে। তো এর থেকে বোঝা যায় যে রেহানা আপার সেই বোনটি আর কেউ ছিল না, তা ছিল মল্লিকা জান নিজে। এরপর দেখা যায় ওয়াহিদা জান মল্লিকা জানের কাছ থেকে খোয়াবগাটি তার নামে করে দিতে বলে, কিন্তু মল্লিকা জান সেটা কোনো না কোনো রকম ভাবে এড়িয়ে যায় এবং এতে ওয়াহিদা জান মল্লিকা জানের মানসিকতা বুঝতে পারায় সে চিৎকার করতে থাকে যে খোয়াবগা সে মল্লিকা জানের কাছ থেকে হাসিল করেই ছাড়বে। এর পরের সিনে দেখানো হয় মল্লিকা জানের পরিচারিকা সত্য ফত্ত সাইমা এরা সব একসাথে বসে আছে এবং তারা বলা বলি করতে থাকে যে এই পুরো শাহী মহলের উপর অধিকার ফরিদান জানের, যে কিনা রেহানা আপার আসল মেয়ে এবং এই সেই মেয়ে যে তার মায়ের মৃত্যুর একমাত্র সাক্ষী ছিল। গল্পের পরের সিনে দেখানো হয় রিচা চাড্ডাকে, যে কিনা মুভিটাতে লাজবন্তী বা লাজ্জোর ভূমিকাটি পালন করেছে। দিব্যজান লাজবন্তীর কাছে আসলে সে তার সমস্ত জিনিস তাকে দেখায় এবং বলে যে জোরাওয়ার সাহেব তাকে এইসবগুলি গিফট করেছে, কিন্তু তাদের দুজনের কথাবার্তায় বোঝা যায় যে লজ্জা মিথ্যা কথা বলছে এবং জোরাওয়ার সাহেব এখন কোনো নবাবের মেয়েকে নিকাহ করবে বলে ঠিক করেছে। কিন্তু লজ্জা তো অস্বীকার করে আর জোরাওয়ার সাহেবের সাথে সাক্ষাৎ করতে যায়, কিন্তু নেশায় সে আর যেতে পারে না এবং পড়ে যায়। এরপর ওয়াহিদা জানকে তার মেয়ে শামার সাথে দেখানো হয় এবং বোঝা যায় যে মা ও মেয়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো না। পরের সিনে দেখা যায় লাজ্জো জোরাওয়ার সাহেবের সাথে দেখা করবার জন্য একটি রেস্টুরেন্টে গেছে এবং যেখানে জোরাওয়ার সাহেবের হবু বেগমও ছিল, কিন্তু জোরাওয়ার সাহেব সেখানে লাজ্জোর কোনো রকম কথা না শুনে তার সাথে খারাপ ব্যবহার করে এবং সকলের সামনে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আরেকটি কথা এখানে বলা দরকার যে এই জোরাওয়ার সাহেবকে এখানে 20 বছর আগে জুলফিকার সাহেবের মতন হুবহু দেখতে, এবং সেটি কেন তার কারণ আমরা গল্পের আরো আগে গিয়ে জানতে পারবো। এরপরের সিনে দেখানো হয় জোরাওয়ার সাহেবের বিয়ের মেহফিলে লাজ্জোকে প্রধান নাচনেওয়ালি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে এবং লাজ্জো বহু দুঃখের সাথে সেখানে এসে সবার মনোরঞ্জন করতে থাকে, কিন্তু জোরাওয়ার সাহেব লাজবন্তীর সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে এবং পুরো মেহফিলের সামনে তার গায়ে হাত তোলে এবং অপমান করে। সেই মতো অবস্থায় মল্লিকা জান এসে হীরামান্ডির উসুল হিসাবে লাজ্জোকে মেহফিল জারি রাখতে বলে, কিন্তু যখন জোরাওয়ারকে তার বাজে ব্যবহারের জন্য লাজ্জোর কাছে ক্ষমা চাইতে বলে সে তখন মল্লিকা জানকে অপমান করে দেয়, যাতে মল্লিকা জান তাকে জানায় যে জোরাওয়ার মল্লিকা জানের নিজের ছেলে। আর এটাই হলো সেই কারণ যে জোরাওয়ার আর গল্পের শুরুতে দেখানো জুলফিকারের মুখ হুবহু মিলে যায়, কেননা জোরাওয়ার জুলফিকার আর মল্লিকা জানেরই সন্তান। এরপর দেখানো হয় যে যখন মল্লিকা জান আর লাজ্জো বাড়িতে ফিরছিল তখন গাড়িতেই লাজ্জোর মুখ থেকে রক্ত উঠে মৃত্যু হয়ে যায়। আর যখন লাজ্জোকেই তার শেষকৃত্যের জন্য হীরামান্ডি থেকে নিয়ে যাওয়া হয় তখন সেখানে এসে হাজির হয় আর কেউ না, রেহানা আপা সেই মেয়ে ফরিদান জানের, যাকে না সোনাক্ষী সিনহাই প্লে করেছে এই মুভিটিতে। আর এখান থেকে বোঝা যায় যে মল্লিকা জান মাত্র 9 বছর বয়সে ফরিদান জানকে এক নবাবের কাছে বিক্রি করে দিয়েছিল এবং সে এখন এসেছে তার সমস্ত পুরনো বদলা নিতে। এরপর এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখতে পাই স্টোরি আবার পাস্টে শিফট করেছে এবং ছোট ওয়াহিদা জান, যে কিনা মল্লিকা জানের বোন, তার দিদির কাছ থেকে খোয়াবগার অধিকার চাইছে এবং তার দিদি তাকে সেটা কিছুতেই দিতে রাজি হচ্ছে না এবং বিভিন্ন রকম ভাবে তাকে এড়িয়ে যাচ্ছে এবং এইসবই বাগবিতণ্ডার ফলস্বরূপ জুলফিকার তার গালে কলম দিয়ে একটি দাগ এঁকে দেয়, যেটির দাগ এখনো তার গালে রয়ে গেছে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে এবং এখানে দেখানো হয় মল্লিকা জান তার বোন ওয়াহিদা জানকে নিয়ে কাছারিতে যায়, যেখানে খোয়াবগা নিয়ে একটি কেস চলছিল এবং তাতে ছলাকলার দ্বারা মল্লিকা জান কেসটি জিতে যায় এবং খোয়াবগাটির মালিকানা তারা হাসিল করে। এরপর মল্লিকা জান তার কথা মতো খোয়াবগাটি ওয়াহিদা জানকে দিয়ে দেয়, কিন্তু তার পরবর্তী সিনেই আবার দেখা যায় যে মল্লিকা জান খোয়াবগাটি নবাব স্বামী সাহেবের স্ত্রীকে দিয়ে দিচ্ছে। এটি করার আসল কারণ ছিল যে খোয়াবগাটি আসলে ছিল ফরিদান জানের এবং সে ফিরে এসেছিল। তো পরবর্তীকালে যদি খোয়াবগা নিয়ে কোনো মামলা হতো তো তাতে অবশ্যই ফরিদান জান জিতত এবং মল্লিকা জান হেরে যেত, আর মল্লিকা জান কখনো হারতে শেখেনি, তাই সে ওয়াহিদা জানের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে এবং তাতেই সে অবশ্যই ওয়াহিদা জানের সমস্ত রাগ গিয়ে পড়ে মল্লিকা জানের ওপর। পরের সিনে দেখা যায় আলমজেবির পরিচারিকা সাইমা খুব সুন্দর গান করলে
মাল্লিকা জান ইচ্ছা না হলেও তার গানের তারিফ করে এবং এরপরই ওয়াহিদা জান মাল্লিকা জানের কাছে মিষ্টি নিয়ে আসে, কেননা খাবগার মালকিন তাকে বাধাই দিয়ে পাঠিয়েছে। কিন্তু পরবর্তীতেই যখন মাল্লিকা জান ফিরে দেখে তখন সে দেখে সেখানে তো সামি সাহেবের স্ত্রী না, সেখানে আসলে ফরিদান জান থাকতে এসেছে এবং সে বুঝতে পারে না যে সে কি করবে। এরপর দেখানো হয় উস্তাদ ফরিদান জানের কাছে আসে এবং মাল্লিকা জানের সমস্ত খবরাখবর তাকে দিতে থাকে। আর এখান থেকেই ফরিদান জান জানতে পারে যে কার্টরাইট সাহেব মাল্লিকা জানের মস্ত বড় শত্রু। এরপর উস্তাদ ফরিদা জানের নাথ উতরায়ের জন্য তাজের ফটো আনলে সে ওয়ালি মোহাম্মদ সাহেবকে নিজের সাহেব বলে ঘোষণা করেন। এরপর বালজ হাউসে রয়্যাল দাওয়াতে সবাই গেলে ফরিদা জান ওয়ালি সাহেবের সাথে সাক্ষাৎ করে এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করে। অন্যদিকে ফরিদা জান আলম আর তাজদারকে মেলাতে সাহায্য করে এবং হীরামান্ডির দরগাতে সাক্ষাৎ করতে বলে, কিন্তু সেদিন তাদের আর সাক্ষাৎ হয় না। আর এর ফলে আলম কিছুটা হলেও ফরিদা জানের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ফরিদা জানের কথায় বিশ্বাস করতে থাকে। এর পরের সিনে দেখানো হয় ফরিদা জান উস্তাদজির সাথে কার্টরাইটের সাথে দেখা করতে যায় এবং সেখানে কার্টরাইটকে খুলে বলে যে মাল্লিকা জান আজ থেকে 25 বছর আগে তার আম্মির খুন করেছিল এবং সেই কেসটিকে আবার সে ওপেন করতে বলে এবং এরকম ভাবে সে কার্টরাইটকে নিজের হাতে আয়ত্ত করতে চেষ্টা করে। আবার অন্য সিনে দেখানো হয় জুলফিকার সাহেব বর্তমানে যে রোলটি কিনা শেখা সুমন প্লে করছেন, সে মাল্লিকা জানের কাছে আসে এবং তাকে 25 বছর আগের রেহানা মার্ডার কেসের ফাইলটি খুঁজতে বলে এবং তাকে রীতিমতো ধমকায়, কেননা সেটি নিয়ে আবার জলঘোলা হচ্ছে। তাই ফাইল খোঁজা আবার শুরু হয় এবং ওয়াহিদা জানায় যে সেই ফাইলটি সে তখনই পুড়িয়ে দিয়েছিল যখন মাল্লিকা জান তাকে সেটি রাখতে দিয়েছিল। ওদিকে ফরিদান জানের নাথ উতরাইতে মাল্লিকা জানের বিশেষ আপত্তি থাকে, কেননা হীরামান্ডির উসুল অনুযায়ী কেবলমাত্র কুমারী মেয়েদেরই নাথ উতরাই হয়, আর যেহেতু ফরিদান জানকে সে ছোটবেলায় বিক্রি করে দিয়েছে তাই সে অবশ্যই আর কুমারী নেই। তাই যখন তাকে তার কুমারিত্ব প্রমাণ করার জন্য বলা হয় সে সঙ্গে সঙ্গেই জানায় যে সে আর কুমারী নেই এবং সে নিজের নাথ উতরাই অবশ্য করেই ছাড়বে। তাই মাল্লিকা জান একটি চাল চালে এবং ফরিদান জানের নাথ উতরায়ের দিনকেই সে বিব্বজানের লাস্ট মুজরার আয়োজন করে, কেননা হীরামান্ডির নীতি অনুযায়ী তাওয়াইফের লাস্ট মুজরা সবচেয়ে দামি হয়ে থাকে এবং সবাই সেখানেই সেলাম জানাতে যায়। তাই ফরিদান জানের নাথ উতরাইতে কেউ সামিল না হলেও বিব্বজানের শেষ মুজরা দেখতে নবাবদের কমতি হয় না। এতে ফরিদান জানের মাল্লিকা জানের প্রতি বিদ্বেষ আরো দৃঢ় হয়। পরবর্তী এপিসোডের শুরুতেই দেখানো হয় ওয়ালি মোহাম্মদ সাহেব ফরিদান জানের কাছে এসেছে, কেননা বিব্বজানকে সে আখরি সালাম দিয়ে এসেছে। এতে ফরিদান জানের পাল্লা কিছুটা হলো ভারী ঠেকে এবং মাল্লিকা জানের বিরুদ্ধে যুদ্ধে সে এক কদম এগিয়ে থাকে। আবার পরের সিনেই দেখানো হয় মাল্লিকা জান সাইমার সুন্দর গানের গলাকে মন থেকে মেনে নিতে পারে না, কিন্তু তবুও তাকে নজরানা দেয় এবং বলে যে এই নজরানার দ্বিগুণ দাম সে তার থেকেই উসুল করে নেবে, কেননা মাল্লিকা জান এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার নিজের মেয়ে আলানজেবের থেকে একজন পরিচারিকার মেয়ে এত সুন্দর গান গাইতে পারে। এরপরে জানা যায় যে মাত্র 10,000 টাকার পরিবর্তে মাল্লিকা জান সাইমাকে ওয়াজিদ আলী শাহ নামক এক নবাবের কাছে বেচে দেবে এবং এই কথাটি সাইমা ইকবালকে বলে এবং তাকে ভুলে যেতে বললে ইকবাল বলে যে সেই 10,000 টাকা হুজুরের হাতে দিয়ে সাইমাকে ঠিক ছাড়িয়ে আনবে এবং এই বলে সে চলে যায়। এরপর সাইমা মাল্লিকা জানকে এই কথা জানালে সে কেবলমাত্র 15 দিনের সময় দেয় তাকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার জন্য। এর ফলে ইকবাল জুয়া খেলে একটু একটু করে টাকার ইন্তজাম করতে থাকে যাতে সে সাইমাকে সময় মতো হুজুরের হাত থেকে ছাড়িয়ে আনতে পারে। অন্যদিকে দেখানো হয় ওয়াহিদা জানের মেয়ে শামার তার মায়ের খাস সাহেবের সাথে ঘনিষ্ঠতা তাকে খুব দুঃখ দেয়, কিন্তু মাল্লিকা জানের কথায় হীরামান্ডি শুধু বড়লোক নবাবদের চায়, তা যেই আনুক না কেন। এর পরের সিনে দেখা যায় বিব্বজান লুকিয়ে লুকিয়ে বিপ্লবীদের তার মুজরার টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে, কিন্তু একটাই সমস্যা, ওয়ালি সাহেব না আসায় সে আগের মতো ব্রিটিশদের গুপ্ত খবরাখবরের তথ্য তাদেরকে আর দিতে পারবে না। এরপর দেখা যায় তাজদার বিপ্লবীদের দলে যোগ দিতে যায় এবং সেখানে তার আলমের সাথে দেখা হয় আর সে ফরিদান জানের কাছে যায় যে তাকে তাজদারের জন্য একটি চিঠি লিখতে বলে, কিন্তু বিব্বজান সেই চিঠিটি নিয়ে বলে যে সে তাজকে দিয়ে দেবে, কেন বিব্বজান চায় না যে ফরিদান জান আর বোনের চিঠিটি তাজদারকে দিক, কিন্তু সেই চিঠি দিতে যাওয়ার সময় কেউ তার পিছু করে। তার ওদিকে বিপ্লবীদের হাতে আঁকা চিত্রের সাথে বিব্বজানেরও একটি চিত্র কার্টরাইটের হাতে এসে পড়াতে তার এই মুখটি দেখে সন্দেহ হয়, কেননা কার্টরাইট যখন
হীরামান্ডিতে গেছিল তখন সে সবার সাথে বিব্বজানকেও দেখেছিল। এরপরে ফরিদা জান ওয়াহিদা জানকে কাটরাইটের সামনে 25 বছর আগেকার মল্লিকা জানের সেই মার্ডার কেসটির সম্বন্ধে জিজ্ঞেস করলে সে কোনো কথার উত্তর দেয় না এবং পরবর্তীতে সে তার মুখ খোলার মূল্য স্বরূপ খোয়াবগা ফরিদান জানের থেকে চেয়ে বসে। পরের সিনটি শিফট হয় বালোচ হাউসে, যেখানে দেখানো হয় একটি গ্র্যান্ড পার্টি থ্রো করা হয়েছে, কিন্তু সেই হাউসেরই অপর একটি ঘরে তাজদার তার বিপ্লবী সঙ্গী সাথীদের নিয়ে আজাদির নারা লাগাতে থাকে। অপরদিকে বিব্বজান পুলিশ সুপারিনটেন্ডেন্ট হেন্ডারসনকে হাত করার জন্য তাকে তার চিকনি চুপড়ি কথায় ফাঁসায়, যাতে করে সে বিপ্লবীদেরকে সে বিভিন্ন রকম গোপন তথ্য জোগাড় করে দিতে পারে। অপরদিকে ইকবাল যখন প্রায় তার সাইমাকে ছাড়ানোর টাকা মোটামুটি জোগাড়ি করে নিয়েছে, ঠিক তখনই জুয়ার থেকে পুলিশের রেড পড়ে এবং তাকে নির্মমভাবে উঠিয়ে যাওয়া হয়। তো এইসব দেখে আলমজেব নিজের নাত উতরায়ের পরিবর্তে সাইমা আর ইকবালের আজাদি চায় মল্লিকা জানের কাছ থেকে, যা সাইমা দরজার বাইরে থেকে শুনে ফেলে। জেলে কার্টরাইট ইকবালকে টর্চার করার সময় তাকে জানিয়ে দেয় যে মল্লিকা জানের জন্যই আজ সে এখানে আছে এবং এইভাবে তার মুখ থেকে কথা বার করার চেষ্টা করে, কিন্তু ইকবাল হুজুরের বিপক্ষে যেতে পারে না এবং সে বিশ্বাসঘাতকতা করে না, তাই সে চুপ করে থাকে। এর পরের সিনে দেখা যায় আলমজেব শেষবারের মতো তাজদারের সাথে দেখা করতে গেলে তার সাথে তার দেখা হয় না, কেননা স্বদেশী কাজে সে আটকে যায়। তাই ভাঙা মনে সে হীরামান্ডিতে ফিরে আসে এবং তার নাত উতরায়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। ওদিকে সত্যফত্ত সাইমাকে ইকবালের সাথে চলে যেতে বললে সে বলে যে আলমজেবের জন্য সে সবকিছু করতে রাজি, তাই সে ওয়াজিদ আলী শাহর কাছে যায় যাতে সে আলমজেবকে এসবের থেকে বাঁচাতে পারে। অপরদিকে ফরিদান জান তার এক পরিচারিকাকে একটি চিঠি দিয়ে আলমজেবের কাছে পাঠায় এবং আলমজেবকে সেই পরিচারিকাটি জানায় যে তাকে এখনই তাজদারের সাথে দেখা করতে হবে এবং সেজন্য সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। কিন্তু আলমজেব জানায় যে সে যেতে পারবে না, কেননা আজকে তার নাত উতরাই। কিন্তু পরবর্তীতে যখন সাইমা আলমজেবকে জানায় যে তার জন্য সে সবকিছু করতে পারে এবং সে এখন কাউকেই ভয় পায় না, এমনকি হীরামান্ডির মল্লিকা জানকেও ভয় পায় না, তখন আলমজেবের মধ্যে সাহসের সঞ্চার হয় এবং তখন সে কোনো কিছুর পরোয়া না করে তাজদারের সাথে দেখা করতে বেরিয়ে যায়। তো এর ফলে হীরামান্ডিতে সবার সামনে মল্লিকা জান বেশ অপমানিত বোধ হয় এবং তার নাক থেকে রক্ত বেরোতে দেখা যায়। বন্ধুরা, এই ছিল হীরামান্ডির এপিসোড 1 থেকে এপিসোড 4 অব্দি সমস্তটুকুর এক্সপ্লেনেশন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিতে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যদি তোমাদের কোনো মতামত আমার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটিতে একটি কমেন্ট করে দিও। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো নিজেদের প্রিয় মানুষদের সাথে। তো আজকের মতো এইটুকুনি, এরপরে খুব তাড়াতাড়ি আসতে চলেছি হীরামান্ডির দ্বিতীয় পার্টটি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।